নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি পরণদীপ। আর আমরা মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করছিলাম, ফেব্রুয়ারির পার্ট 3 কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের বাকি রয়েছে। তো এই যে আজ আমরা ফেব্রুয়ারির পার্ট 3 কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করবো। মনে রাখবেন, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি সিরিজটা, এটা ডব্লিউবিসিএস 2022কে উদ্দেশ্য করে বানানো হচ্ছে। শুধুমাত্র প্রিলিমস নয়, মেন্সের জন্যও কিন্তু এখানে অ্যাডভান্স লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা, সেটা শুধুমাত্র ডব্লিউবিসিএস নয়, ডব্লিউপি এসআই, কলকাতা পুলিশ এসআই, এছাড়াও অন্যান্য লেভেলের যে এক্সাম, ডব্লিউপি কনস্টেবল, তাছাড়াও যে এসএসসি রেলওয়ের এক্সাম রয়েছে, প্রত্যেকটা এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, ডব্লিউপি কনস্টেবল এবং এসএসসি রেলওয়ের জন্য এই যে অ্যাডভান্স লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সটা, এটা আপনারা বাদ দিতে পারেন। তবে বাকি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে হবে। আর অ্যাডভান্স লেভেলের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো কলকাতা পুলিশ, ডব্লিউপি এসআই, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি মেন্স, এগুলোর জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। চলুন শুরু করা যাক। তো এই যে হাই লেভেল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আজকের যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে ডেমোক্রেসি ইন্ডেক্স সম্পর্কে। ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক এবারে দুটো স্থান পিছিয়ে গিয়েছে। এর আগে স্থান ছিল 2020-তে, র্যাঙ্ক ছিল 51, 2021-এ র্যাঙ্ক হয়েছে 53। তো এই যে ভারতকে এই যে ডেমোক্রেসি ইন্ডেক্সের আন্ডারে ফ্লডেড ডেমোক্রেসি বা ফ্লড ডেমোক্রেসি এর আন্ডারে কিন্তু ফেলা হয়েছে, এই ক্যাটাগরিতে ফেলা হয়েছে। আর এই ডেমোক্রেসি ইন্ডেক্স কার দ্বারা পাবলিশ করা হয়? ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। রিপিট করছি, 2019-এ ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক ছিল 51। এবছরে ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 2 বছর পিছিয়ে গিয়ে 2020-তে র্যাঙ্ক হয়েছে 53rd। আর কতগুলো কান্ট্রির মধ্যে? 167টা কান্ট্রির মধ্যে। আর ভারতকে কিন্তু বলা হয় ফ্লড ডেমোক্রেসি এবারের র্যাঙ্ক অনুযায়ী। আচ্ছা, আমি প্রথমবারে বলেছিলাম 2021-এর র্যাঙ্কিং অনুযায়ী, তো ওটা না 2020 র্যাঙ্কিং অনুযায়ী হবে। নেক্সট দেখুন, নেক্সটও খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড, ইউএনসিডিএফ। প্রীতি সিনহা ইন্ডিয়ান অরিজিনের প্রীতি সিনহা, তিনি সিইও হয়েছেন ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের। তো মনে রাখবেন, ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড, এটা প্রতিষ্ঠা হয় কিন্তু 1966 সালে ইউএনজিএর দ্বারা। ইউএনজিএ মানে কি? ইউএনজিএ কথার অর্থ হচ্ছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। তার অর্থ ইউএনসিডিএফ অবশ্যই একটা ইউনাইটেড নেশনসের অর্গানাইজেশন, যদিও এখানে প্রথমে নাম দেখতে পাচ্ছেন ইউএন দেওয়া রয়েছে। নেক্সট, মহাত্মা গান্ধী ন্যাশনাল ফেলোশিপ বা MGNF is in the line with objective of Sankalp program of MSD to strengthen the district skill administration and DSC। তো মহাত্মা গান্ধী ন্যাশনাল ফেলোশিপ প্রোগ্রাম কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। তো মনে রাখবেন, এই যে MGNF একটা সার্টিফিকেট প্রোগ্রাম, পাবলিক পলিসি এবং ম্যানেজমেন্ট অফার করার মাধ্যমে IIM এর দ্বারা, এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ভারতবর্ষ মেক ইন ইন্ডিয়াকে প্রমোট করার জন্য চেষ্টা করছে। তো এই মেক ইন ইন্ডিয়ার পথে কিন্তু খুবই হেল্পফুল হবে, তার কারণ এটা কিন্তু স্কিল ডেভেলপমেন্টের একটা পলিসি। তাছাড়া মনে রাখবেন, সংকল্প প্রোগ্রামের সাথে কিন্তু এই প্রোগ্রাম অনেকটা কোলাপস করছে। নেক্সট দেখবো, নেক্সট রয়েছে নেপচুন ডিক্লারেশন। তো এটা একটা ডিক্লারেশন, আপনারা অনেক রকম ডিক্লারেশনের নাম শুনেছেন। তো এর মধ্যে একটি হলো নেপচুন ডিক্লারেশন। নেপচুন ডিক্লারেশন কি? এটা একটা গ্লোবাল মেরিটাইম ডিক্লারেশন। প্রথম কথা মনে রাখবেন, নেপচুন ডিক্লারেশন হলো একটা গ্লোবাল মেরিটাইম ডিক্লারেশন। আর কাদের জন্য এটা? ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য। সি ফেরার প্লে এ ভাইটাল রোল। দেখুন, এক একটা সম্প্রদায় বা এক একটা ক্যাটাগরির মানুষ এক একটা ফিল্ডে তারা একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তো তেমনই কিন্তু সি ফেরার, তারা একটা ভাইটাল রোল প্লে করেন এই যে মেরিটাইম ট্রেডের ক্ষেত্রে। মেরিটাইম ট্রেডের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু 90% গ্লোবাল ট্রেডকে কন্ট্রোল করেন বলতে পারেন, বা 90% গ্লোবাল ট্রেডকে ক্যারি করেন। তো তাদেরকে স্মরণ করে, তাদেরকে ফোকাসে রেখে, তাদেরকে রিকগনাইজ করে কিন্তু এই যে নেপচুন ডিক্লারেশন করা হয়েছে। তো নেক্সট আমাদের রয়েছে সাগরিকা। সাগরিকা খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর মধ্যে একটি। সাগরিকা হলো ইন্ডিয়ার প্রথম ফুল ফ্লেজেড ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল। আর এটা কোথায় সেট আপ করা হচ্ছে? কোচিন পোর্ট, কেরালা। অ্যাকচুয়ালি সেট আপ অলরেডি হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের প্রথম ফুল ফ্লেজেড ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল, এটা কোচিন, কেরালার কোচিন পোর্টে কিন্তু সেট আপ করা হয়েছে। এখানে বলছে কোচি হ্যাজ এমার্জ অ্যাজ এ মেজর ক্রুজ ডেস্টিনেশন ইন রিসেন্ট ইয়ার। কিছু রিসেন্ট ইয়ারের মধ্যে কিন্তু কোচি এমার্জ করেছে একটা মেজর ক্রুজ ডেস্টিনেশন হিসেবে। আর এছাড়া এটা কিন্তু সিআইএসএফ, তারপরে ব্যুরো অফ ইমিগ্রেশন, এদেরকে একটা ছাদের তলায় আনবে। যার অর্থ কি?
ধরুন সিআইএসএফ কোনো একটা কাজ করছে, পার্সোনাল অফ কাস্টম, এছাড়া ব্যুরো অফ ইমিগ্রেশন, তারা বিভিন্ন রকম ফিল্ডে আছে। তো বিভিন্ন রকম ফিল্ডকে একটি নির্দিষ্ট ফিল্ডের আন্ডারে আনতে কিন্তু এই যে সাগরিকা এটা হেল্প করবে, এবং কোচিন পোর্ট কিন্তু এটা সেট আপ করতে চলেছে। নেক্সট দেখব মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এস্টাবলিশড ইন্ডিয়াস ফার্স্ট সেন্টার ফর ওয়েটল্যান্ড। এটা আপনারা অলরেডি দেখেছেন, আমি এটা আলোচনাও করেছিলাম অ্যাচিভার্স যখন আলোচনা করেছিলাম। তো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ, এটাকে কিন্তু সংক্ষেপে অনেক সময় বলা হয় MOEFCC। তো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এটা এস্টাবলিশ করেছে ইন্ডিয়ার প্রথম সেন্টার ফর ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তো প্রত্যেকটা দেশে বিভিন্ন রকম ওয়েটল্যান্ড রয়েছে, আপনারা জানেন রামসার সাইটের মধ্যে ওয়েটল্যান্ড অনেকগুলো পড়ে যায়, এবং রামসার সাইটের স্বীকৃতি যারা পেয়েছে বেশি সব প্রত্যেকটাই ওয়েটল্যান্ড। রামসার সাইটের জন্য কিছু কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলোর মধ্যে ওয়েটল্যান্ডগুলো একটা ক্রাইটেরিয়া হবে। তো এই ওয়েটল্যান্ডগুলোকে কনজার্ভ করার জন্য কিন্তু মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ প্রথম সেন্টার তৈরি করেছে। তো এই যে ওয়েটল্যান্ডের গুরুত্ব কিন্তু ভীষণভাবে রয়েছে ভারতের ইতিহাসে বলতে পারেন, ভারতের ভূগোলে বলতে পারেন, তার কারণ বাইরের দেশ, বাইরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাইগ্রেটরি বার্ড তারা কিন্তু ভারতবর্ষে আসে এই যে ওয়েটল্যান্ডগুলোতে নির্দিষ্ট সময় কাটানোর জন্য। নেক্সট দেখব চিপকো মুভমেন্ট। চিপকো মুভমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, কিন্তু এই চিপকো মুভমেন্ট এখানেও 2021 ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থেকেও ইম্পর্টেন্ট। তো এটা রেনি ভিলেজ ইন চামোলি ডিস্ট্রিক্টে কিন্তু প্রথম শুরু হয়। মনে রাখবেন উত্তরাখণ্ডের রেনি ভিলেজ চামোলি ডিস্ট্রিক্টে শুরু হয়, তখন উত্তরাখণ্ড কিন্তু বিভক্ত হয়নি উত্তরপ্রদেশ থেকে। উত্তরাখণ্ড পরবর্তীকালে 2000 সালে উত্তরপ্রদেশ থেকে বিভক্ত হয়ে যায়, এবং 1973 সালে এই চিপকো মুভমেন্ট হয়। চিপকো মুভমেন্ট ব্যাপারটা কি অ্যাকচুয়ালি দেখুন, উত্তরপ্রদেশে এই যে রেনি ভিলেজ চামোলি ডিস্ট্রিক্ট এই এরিয়াতে গাছ কাটার জন্য খুবই জোর দেওয়া হয়, এবং সেখানে সাধারণ যে মহিলা, সাধারণ যে সেখানকার জনতা, তারা কিন্তু গ্রামের মানুষ, তারা কিন্তু গাছগুলোকে জড়িয়ে ধরেন, স্পেশালি মহিলারা। তার কারণ মহিলাদের সবচেয়ে বেশি প্রবলেম পড়তো তো যদি গাছগুলোকে কেটে ফেলা হতো, তারা সেই গাছের কাঠ, গাছের পাতা সেগুলোকে কিন্তু জ্বালানি হিসেবে ইউজ করতো, রান্নার কাজে ইউজ করতো। তো এই জন্য কিন্তু তারা গাছগুলোকে জড়িয়ে ধরে। তো জড়িয়ে ধরার জন্য হিন্দিতে জড়িয়ে ধরাকে বলা হয় চিপকো মত। আপনারা এরকম শুনেছেন চিপকো মত, অর্থাৎ জড়িয়ে ধরো না, অর্থাৎ এরকম চিপকো মুভমেন্ট, জড়িয়ে ধরা মুভমেন্ট কিন্তু বা চিপকো মুভমেন্ট শুরু হয় কার দ্বারা শুরু হয়? সুন্দরলাল বহুগুণা, বা তিনি ইনিশিয়েট করেন এই যে মুভমেন্টকে, সুন্দরলাল বহুগুণা। পরবর্তীকালে 18th সেঞ্চুরিতে চিপকো মুভমেন্ট আবার দেখা যায় রাজস্থানে। রাজস্থানের বিষ্ণই কমিউনিটির মধ্যে কিন্তু দেখা যায়। অ্যাকচুয়ালি যে চিপকো মুভমেন্ট সেটা কিন্তু বিষ্ণই কমিউনিটির মধ্যে ছিল না। অ্যাকচুয়ালি যে চিপকো মুভমেন্ট সেটা ছিল মহিলাদের জন্য স্পেশালি, মহিলাদের স্ট্যাটাসকে কিন্তু এখানে মোবিলাইজ করার জন্য এবং কালেকটিভ যে স্ট্যাটাস সেটাকে বাড়ানোর জন্য কিন্তু চিপ মুভমেন্ট অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেখানে গৌরী দেবী, সুদেষ্ণা দেবী, বাচনি দেবী তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছিলেন। কিন্তু বিষ্ণই কমিউনিটি, একটা ট্রাইবাল কমিউনিটি, বিষ্ণই কমিউনিটি যেটা রাজস্থানে থাকে, তারা কিন্তু চিপকো মুভমেন্টে অবশ্যই যোগদান করেছিল পরবর্তীতে 18th সেঞ্চুরিতে। আচ্ছা, আমি পরবর্তীতে বললাম, আগে 18th সেঞ্চুরিতে। তো এখানে কিন্তু অমৃতা দেবী এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং বিষ্ণই ভিলেজের আন্ডারে। তো এখানে মনে রাখবেন চিপকো মুভমেন্ট এরা গান্ধিয়ান প্রিন্সিপালকে কিন্তু ফলো করেছিল, বরাবরই একটা পিসফুল রেসিস্ট্যান্স তৈরি করেছিল গান্ধিয়ান প্রিন্সিপালকে ফলো করার মাধ্যমে। নেক্সট, ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট নিউজে রয়েছে। ফিশিং ক্যাট কি? তো প্রথমেই মনে রাখবেন ফিশিং ক্যাট IUCN যে রেড বুক রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে। IUCN স্ট্যাটাসের দিক থেকে দেখতে গেলে ভালনারেবল ক্যাটাগরিতে পড়ে এই যে ফিশিং ক্যাট, এবং এটা সাধারণত ইস্টার্ন ঘাট রিজিয়নে পাওয়া যায়, পাকিস্তানে দেখা যায়, থাইল্যান্ডে দেখা যায়, নেপাল, কম্বোডিয়া এসব জায়গায় কিন্তু দেখা যায়। স্পেশালি ইস্টার্ন ঘাট, সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন, চিল্কা লেগুন, এর আশেপাশের যে সারাউন্ডিং ওয়েটল্যান্ড রয়েছে এই সব জায়গায় কিন্তু সাধারণত দেখা যায়। এছাড়াও বাংলাদেশ, মায়ানমারেও কিন্তু অল্প পরিমাণে দেখা যায়। আর এর থ্রেট কি? এই যে ফিশিং ক্যাটের থ্রেট হচ্ছে এদেরকে শিকার করা হয় মাংস এবং স্কিনের জন্য, চামড়া এবং স্কিনের মাংসের জন্য কিন্তু এদেরকে শিকার করা হয় ফিশিং ক্যাটকে। তো মনে রাখবেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, WBCS মেইনসের জন্য, এটা এসআইয়ের জন্য ইম্পর্টেন্ট নয়। নেক্সট, কারাকাল। কারাকাল কি? এটা মনে রাখবেন মিডিয়াম সাইজ ওয়াইল্ড ক্যাট ফাউন্ড ইন রাজস্থান এবং গুজরাট। ভারতবর্ষের রাজস্থান এবং গুজরাটে একটা মিডিয়াম সাইজ ওয়াইল্ড ক্যাট পাওয়া যায় বা বন্য বিড়াল পাওয়া যায়।
সেটাকেই বলা হয় কারাকাল। এর আইইউসিএন স্ট্যাটাস কি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, কিন্তু অ্যাকচুয়ালি আফ্রিকাতে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আফ্রিকাতে প্রচুর পরিমাণে পাওয়া যাওয়ার জন্য এটাকে কিন্তু এখন লিস্ট কনসার্নের জন্য মধ্যে রাখা হয়েছে। দেখুন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আইইউসিএন লিস্টে। তো লিস্ট কনসার্ন, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড, এই ক্যাটাগরির মধ্যে কিন্তু ফেলা হয়। তো এই যে কারাকাল, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন ইজ আবুল ফজলের আকবরনামা। আবুল ফজলের আকবরনামাতে কিন্তু এই যে কারাকাল নামটাকে পাওয়া গেছে। তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কার্বন ফ্ল্যাক্স। কার্বন ফ্ল্যাক্স কি? তো কার্বন ফ্ল্যাক্স এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অফ কার্বন এক্সচেঞ্জ বিটুইন আর্থ কার্বন পুল। তো আর্থের যে কার্বন পুল রয়েছে সেটার মধ্যে যে অ্যামাউন্ট অফ কার্বন এক্সচেঞ্জ করা হয় সেটাকে বলা হয় কার্বন ফ্ল্যাক্স। তো এই যে আর্থ বা পৃথিবী, এর যে কার্বন পুল রয়েছে তার মধ্যে ওশান, অ্যাটমসফিয়ার, ল্যান্ড এবং লিভিং থিংস, সমস্ত লিভিং থিংসের মধ্যে কার্বন থাকে। একটা যখন ধরুন একটা সিম্পল গাছ বা উদ্ভিদ যখন মারা যাওয়ার পরে সেটা পচে যায়, তারপরে কিন্তু সেখানে একটা কার্বন থেকে যায়, কার্বনের অবশেষ থেকে যায়। সমুদ্রের জল, ওশান, অ্যাটমসফেয়ার, আমাদের যে অ্যাটমসফেয়ার রয়েছে, ল্যান্ড, ভূমি, প্রত্যেকটা জায়গায় কিন্তু কার্বন থাকে। এই যে কার্বন আর্থের কার্বন পুলের সাথে এক্সচেঞ্জ করছে, এটাকেই বলা হয় কার্বন ফ্ল্যাক্স। তো এটাকে মেজার করা কি হয় কীভাবে? মেজার করা হয় গিগাটনসের মাধ্যমে। গিগাটনস অফ কার্বন পার ইয়ার, গিগাটনস অফ কার্বন পার ইয়ার, জিটিসি পার ইয়ার, এভাবে কিন্তু মেজার করা হয়। নেক্সট কার্বন ওয়াচ। চণ্ডীগড় প্রথম ইউনিয়ন টেরিটরি হয়েছে যে কার্বন ওয়াচ লঞ্চ করেছে। তো এই কার্বন ওয়াচ কি? কার্বন ওয়াচ হচ্ছে একটা মোবাইল অ্যাপ্লিকেশন, একটা অ্যান্ড্রয়েড ফোনের মোবাইল অ্যাপ্লিকেশন কার্বন ওয়াচ। তো এই যে কার্বন ওয়াচ কী করবে? একটা ইন্ডিভিজুয়ালের কার্বন ফুটপ্রিন্টকে অ্যাক্সেস করতে বা অ্যাসেস করতে সাহায্য করবে এই যে কার্বন ওয়াচ। নেক্সট, ইন্ডিয়া অ্যাসপায়ার্স টু অ্যাচিভ 450 গিগাওয়াট অফ রিনিউয়েবল এনার্জি বাই 2030। অনলাইনের কোশ্চেন যে কোনো সময় আসতে পারে, প্রত্যেকটা এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ডিরেক্টলি জিজ্ঞাসা করা হবে ইন্ডিয়া 450 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি টার্গেট করছে কত সালের মধ্যে? কারেক্ট অ্যান্সার 2030। স্পেশালি এটা ইউপিএসসি, সিডিএস, এছাড়াও ইউপিএসসি, সিএপি, এপিএসসি, এই টাইপের পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করার চান্স সবচেয়ে বেশি থাকে। নেক্সট দেখব 2020-তে ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড, 120টা সিটির মধ্যে সিলেক্ট করা হয়েছে হায়দ্রাবাদকে। নেক্সট, ভেনাস ফ্লাইট্রাপ। ভেনাস ফ্লাইট্রাপ ক্যান জেনারেট ম্যাগনেটিক ফিল্ড। এটা এমন একটি প্ল্যান্ট যেটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে। তো মনে রাখবেন এর বিজ্ঞানসম্মত নাম ডায়োনিয়া মাস মাসিপুলা। ডায়োনিয়া মাসিপুলা, এটা হচ্ছে ভেনাস ফ্লাইট্রাপ, এই যে উদ্ভিদ এর বিজ্ঞানসম্মত নাম। আর এটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে। আমি আজকের এই যে পিডিএফটা, সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের পিডিএফ আজকে আমি প্রোভাইড করে দেবো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হন। আর নেক্সট দেখুন মিশন ইন্দ্রধনুষ 3.0। দেখুন মিশন ইন্দ্রধনুষের বিভিন্ন রকম স্কিম রয়েছে। এটা ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে মিশন ইন্দ্রধনুষ রয়েছে। তবে এই যে মিশন ইন্দ্রধনুষ, এটা ভ্যাকসিনেশনের একটা প্রোগ্রাম। তো চিলড্রেন এবং প্রেগনেন্ট ওম্যানদের জন্য ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এটা কার দ্বারা নেওয়া হয়েছে? মিনিস্ট্রি অফ হেলথ। মিনিস্ট্রি অফ হেলথ কিন্তু এই যে মিশন ইন্দ্রধনুষ 3.0, এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করেছে চিলড্রেন এবং প্রেগনেন্ট ওম্যানদের জন্য, এবং এটা থার্ড টার্মের জন্য বা তৃতীয়বার কিন্তু এটা চালু করা হচ্ছে। নেক্সট, যুদ্ধ অভ্যাস 2.0, এটা ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে। নেক্সট, ইসরোর পিএসএলভি C-51 পুটস ব্রাজিল অ্যামাজনিয়া 1 ইন্টু অরবিট। তো অ্যামাজনিয়া 1 এটা ব্রাজিলের স্যাটেলাইট, এবং এটাকে কে লঞ্চ করেছে? ইসরোর পিএসএলভি C-51। নেক্সট, হোপ। আপনারা নাম শুনেছেন হোপ প্রোব, এটা কিন্তু মার্স মিশন একটা। আর ইউএই তৈরি প্রথম মার্স মিশন, আর এটা প্রথম আরব কান্ট্রি হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কারণ এটা প্রথম আরব কান্ট্রিতে পরিণত করেছে ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটসকে। নেক্সট, ফসিল অফ ওল্ডেস্ট অ্যানিম্যাল ফাউন্ড ভীমবেটকা। আপনারা জানেন ভীমবেটকা গুহাতে পৃথিবীর সবচেয়ে পুরনোতম ফসিল বা জীবাশ্ম পাওয়া গিয়েছে, তার নাম কি? ডিকিনসোনিয়া। ডিকিনসোনিয়া এই যে ফসিল কিন্তু পাওয়া গেছে। আর এই ভীমবেটকা মধ্যপ্রদেশের ভোপালের কাছাকাছি রয়েছে, এবং এই যে ভীমবেটকা, এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এটা অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি আলোচনা করে দিলাম। জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ডে থেকে আমরা মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করব। এবার থেকে কিন্তু আমরা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সের পরিবর্তে এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ডিটেলস যখন শেষ করব,
তারপরে এমসিকিউ নিয়ে আলোচনা করবো, এভাবেই কিন্তু সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমরা মুখস্থ করে ফেলবো। আর এটা অবশ্যই ডব্লিউবিসিএস প্রিলিমসের আগে কমপ্লিট হয়ে যাবে, তো কোনো রকম টেনশন করার কোনো রকম কারণ নেই। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যদি আপনারা রেগুলার পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।